হাতে মাত্র একদিন। আজকে রয়েছি স্পেনে, কাল চলে যাব আবার জার্মানিতে। তো এই যে দুদিন স্পেনে ছিলাম, স্পেনের কিছু কালচারের সাথে আমার পরিচয় হয়েছে এবং আমার মনে হচ্ছে বাঙালিদের সাথে স্প্যানিশদের অনেক কিছুতে মিল আছে। সেগুলোই আজকে কি কি মিল সেগুলো শেয়ার করব আপনাদের সাথে, এবং আপনারাও বেশ অবাক হবেন যে সত্যি তো বাঙালিদের সাথে এগুলো তো ভালোই মিল। তো চলুন বেশি দেরি না করে আজকে আপনাদের সাথে শেয়ার করি সেই মিলগুলো, যেগুলো বাঙালি হিসেবে আপনার যথেষ্ট গর্ববোধ করা উচিত। তাহলে চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকে আমার এই ব্লগ। ব্লগটা শুরু করছি, কালকে যে আমরা কর্ডোভায় ছিলাম, কর্ডোভায় আমরা একটা খুব সুন্দর পাখার দোকানে গেছিলাম। স্প্যানিশ কালচারে এই যে পাখা, এই পাখাগুলোর গুরুত্ব খুব ইম্পর্টেন্ট। আপনারা স্যানোরিটা গানটা তো শুনেছেন, সেখানেও কিন্তু এই স্প্যানিশ পাখা ছিল। তো আমার বেশ ভালো লাগলো এই কালচারের সাথে পরিচয় হয়ে, তো আপনাদেরকেও তাই শেয়ার করলাম। এইবার চলে যাচ্ছি আসল জায়গায়। আজকে রবিবার, আজকে আমরা রয়েছি কর্ডোভায়। কর্ডোভা থেকে ফিরবো আমরা স্পেনের সেভিলে। তো কর্ডোভায় দেখলাম দুপুরবেলা, এখন বাজে প্রায় 3:45 মতো, এখানে সব জায়গায় দেখলাম দোকানপাট বন্ধ। আমরা কিন্তু রয়েছি একদম শহরে। তো শহরের আনাচে কানাচে আমরা ঘুরে বেড়াচ্ছি, আর এই দেখুন এখন বাজে ওই বেলা 4:57, তাও দেখছি এখানে সব দোকানপাট বন্ধ। তারপরে এখানে লোকাল কিছু লোকজনের সাথে আমরা কিছু কথা বললাম, আর জানলাম একটা মজাদার ব্যাপার। স্পেনের বিশেষ করে এই যে দক্ষিণ প্রান্তে, মানে এই যে সেভিল এসেছি, কর্ডোভা এসেছি, এখানে গরমকালে সাধারণত টেম্পারেচার 40-এর ওপরে উঠে যায়। আর এত গরমের জন্য এরা দুপুরবেলা দোকানপাট বন্ধ রাখে। শুধু তাই নয়, স্প্যানিশদের কালচার হলো যে রাত্রির করে একটু খাওয়া দাওয়া করা, মানে ধরুন 9টা-10টা অবধি। তো দোকানপাট মোটামুটি 9টা-10টা অবধি খোলাই থাকে, যেটা জার্মানির সাথে একদমই কিন্তু মিল নেই, কিন্তু বাঙালিদের সাথে বিশালভাবে মিল। আর এই দুপুরবেলা যখন খুব গরম পড়ে, বা এমনি সময়ও দুপুরবেলা, দুপুর 1টা থেকে প্রায় 4টে বা 5টা অবধি অনেক দোকান, ছোট ব্যবসা এইগুলো বা সরকারি অফিসও বন্ধ থাকে। এই সময় মানুষ বাড়ি ফিরে লাঞ্চ করে, একটু বিশ্রাম নেয়, আর তারপর বিকেলে আবার কাজ শুরু করে দেয় একদম রাত পর্যন্ত, যাতে দোকান খোলা রাখতে পারে। আপনাদের একটা জিনিসের কথা হট করে মনে হলো না? আমার মনে হলো বাঙালিদের ভাত ঘুমের সাথে বিশালভাবে এর মিল আছে। বাঙালিরাও দুপুরটায় একটুখানি খাওয়া দাওয়া করে সঙ্গে সঙ্গে কিন্তু তারা একটু বাড়িতে জিরিয়ে নেয়, তারপর আবার বিকেলবেলা কাজ শুরু করে। তবে বড় বড় সুপারমার্কেট বা শপিং মলগুলোতে এই সমস্ত নিয়ম একদমই মানে না। তবে কিছু কিছু পর্যটক যেখানে বেশি বেশি আসে সেখানে মানে। তবে এখানে দেখলাম কর্ডোভাতে সব দোকানই এই 5টা অবধি বন্ধই থাকে। তো এই ব্যাপারটা শুনে বেশ অন্যরকম লাগলো। আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। কর্ডোভা ঘুরে আমরা এবার হাই স্পিড ট্রেনে চড়ে আমাদের যেখান থেকে গন্তব্য শুরু হয়েছিল, মানে স্পেনের সেভিলে চলে যাচ্ছি। স্পেনের যে হাই স্পিড ট্রেনের কথা বলছি, সেটার ভিডিও তো আমি আগে আপনার সাথে শেয়ার করেছি, সেটা অবশ্যই আপনারা দেখেছেন, এবং কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশানে জানাতে একদমই ভুলবেন না। তো এবার যাচ্ছি স্পেনের সেভিলে, আর যেহেতু বিকেল হয়ে গেছে, আজকে খুব গরম, এখানে আমার আর কি এক্সপিরিয়েন্স হলো সেটাই এবার শেয়ার করি। বাঙালির মন অল্পতে ভরে না। আজকে আমরা প্রচণ্ড টায়ার্ড, এই রোদের মধ্যে এখন 39 ডিগ্রি টেম্পারেচার। আমরা আমাদের বাড়ির কাছে নেমেছি, মানে বাড়ির স্টপটার ঠিক আগের স্টপে নেমেছি। এখানে নাকি ভালো টাপাস বার আছে। টাপাস বার হচ্ছে স্প্যানিশ এক ধরনের রেস্টুরেন্ট, স্পেশাল রেস্টুরেন্ট, সেটার কথা অবশ্যই বলবো। তার আগে একটু দেখাবো, এখানে একটা পুরনো জাহাজ বহু বছর ধরে রয়েছে, তো পরিত্যক্ত অবস্থায় রয়েছে, সেই জাহাজটা দেখতে যাচ্ছি। বেড়াতে যখন এসছি ঘুরে তো একটু দেখতেই হবে। আর এখন বাজে কটা বাজে, 7:30 বাজে। তো এক্ষুনি বাড়ি ঢোকার কোনো মানে নেই, সূর্য ডুবতে ডুবতে সেই 9:40 হয়ে যাবে। তো এখন বাড়ি ঢুকে কী করবো, কালকেই তো আবার বাড়ি ফেরা। তো ওই জন্যই ভাবলাম যে না, একটু ঘুরে যাই শহরটাতে। আর কবে আসবো কি আসবো না জানি না, তবে একটু শহরটা ভালো করে ঘুরে যাই। আমরা যেটা আসলে দেখতে যাচ্ছি এটার নাম হলো নাও ভিক্টোরিয়া, যদিও এটা নাকি রেপ্লিকা শিপ।
যেটা এখানে সেভিলের গুয়াডালকুইভির নদীর পাশেই রাখা আছে। আমরা সেটাই দেখতে যাচ্ছি। আর এর ইতিহাসটা যেটা জানলাম সেটা হচ্ছে এটা সেই জাহাজ যেটি মাজেলান অভিযানের সময় মানে ধরুন প্রায় 1500 শতকে প্রথমবার পৃথিবী প্রদক্ষিণ সম্পূর্ণ করে। এই জাহাজটি স্প্যানিশ অভিযাত্রী জুয়ান সিবাস্টিয়ান এর নেতৃত্বে পৃথিবীর প্রদক্ষিণ সম্পূর্ণ করেছিল। আর সেভিল শহর থেকেই এই যাত্রা শুরু হয়েছিল, তাই এই রেপ্লিকাটা এখানে রাখা হয়েছে যাতে লোকজন এটা দেখে এবং এর ইতিহাস সম্পর্কে জানে। ভেতরে মিউজিয়ামও আছে, তবে আজকে যা গরম আর ভালো লাগছে না, একটা জায়গা থেকে ঘুরে এসেছি আর মিউজিয়াম ঢুকতে ইচ্ছা করছে না। তো এখানে যদি আপনারা কেউ আসেন তাহলে এই মিউজিয়ামটা অবশ্যই দেখবেন। অনেক কিছু জিনিস এখানে নাকি আছে, মানে এর ভেতরে ঢুকে আপনি দেখতে পারবেন যে পুরোনো দিনের নাবিকদের জীবন কেমন ছিল, কিভাবে তারা চলাফেরা করত, কোন কোন সরঞ্জাম ব্যবহার করত ইত্যাদি। আজকে যেহেতু স্পেনে আমাদের শেষ দিন, এই সেভিলে থাকাকালীন আমরা ঠিক করেছিলাম যে তাপাস বারে যাব, এবং আপনি যদি স্পেনে ঘুরতে আসেন তাপাস বার কথাটার সাথে আপনি নিশ্চয়ই পরিচিত হবেন, কারণ এটা খুব ফেমাস একটা টার্ম। এবং এখানে ছোট ছোট রেস্টুরেন্টগুলোতে আপনি যদি তাপাস বার বলে কোথাও দেখেন, সেখানে একবার এক্সপিরিয়েন্স করতে অবশ্যই ঢুকবেন। চলুন আজকে এই তাপাস বারটা কি আর এটা কেন বিখ্যাত সেগুলো সব আপনার সাথে আলোচনা করি, আর এর সাথে বাঙালি কি যোগাযোগ আছে সেটাও আপনাদের সাথে শেয়ার করি। চলুন। তাপাস আসলে কোনো নির্দিষ্ট খাবারের নাম নয়, এটা এক ধরনের পরিবেশনের ধারা। মানে ধরুন ছোট ছোট প্লেটে যদি বিভিন্ন রকম খাবার সার্ভ করা হয় এবং সেটা যদি শেয়ার করে খাওয়া হয়, সেটার নামই হলো তাপাস। আর এখানে যে যে জায়গায় এই তাপাস পাওয়া যায় সেগুলোকেই বলে তাপাস বার। সাধারণত রুটি, অলিভ অয়েল, জলপাই, চিজ, হ্যাম বা সামুদ্রিক কিছু খাবার সব কিছুই হতে পারে তাপাস। আর এর উদ্দেশ্য হলো খাবারের সাথে একটু আড্ডা আর একটু সময় কাটানো। তো এটার সাথে বাঙালির আড্ডার অনেকটা মিল আছে না? আমরাও সন্ধেবেলা হলে অল্প কিছু খাবার দাবার নিয়ে বসে যাই আড্ডা দিতে। এখানেও তাই। এই যে ত্রিয়ানাপুরার জায়গাতে রয়েছে, এখানে যে নদীটা রয়েছে গুয়াডালকুইভির, এর আশেপাশে প্রচুর তাপাস বার, আর সেখানে প্রচুর লোকজন সন্ধেবেলা হলেই বসে যায় তাপাস বারে একটুখানি বন্ধুদের সাথে সময় কাটাতে বা আড্ডা দিতে। তাই বলুন, বন্ধুদের সাথে যখন এই যে আড্ডা দেয়, এটার সাথে বাঙালি কালচারের অনেক মিল আছে না? তাই তো বললাম আমাদের বাঙালিদের সাথে স্প্যানিশ কালচারের প্রচুর মিল, এবং আপনার বাঙালি হিসাবে তখন খুব গর্ববোধ করবেন যে সত্যি তো, এটা তো বেশ মিল বাঙালি কালচারের সাথে। তবে হ্যাঁ, পুরোনো দিনে টাপাস শব্দটার আর একটা মানে ছিল, সেটা হচ্ছে ঢেকে দেওয়া। পুরোনো দিনে নাকি পানীয়র গ্লাসে মাছি না ঢোকে সেই জন্য এক টুকরো রুটি বা হ্যাম দিয়ে ঢেকে দেওয়া হতো, আর সেখান থেকে টাপাসের সূচনা। এই স্প্যানিশ জীবনধারায় টাপাস হলো সামাজিকতার প্রতীক। অফিস শেষে বন্ধুরা যখন একসাথে মিলে একটুখানি সময় স্পেন্ড করে বা বন্ধুরা মিলে কিছু খেতে চায়, তখন কিন্তু তারা সোজা চলে যায় তাপাস বারে। এই হলো স্প্যানিশ কালচার। বাঙালি কালচারের সাথে দেখলেন তো কত মিল। সাংগ্রিয়া এটা স্প্যানিশ ড্রিঙ্ক, এতে ফ্রুট থাকে, ওয়াইন থাকে, আইস থাকে, দিয়ে একটা ককটেল। মানে অরেঞ্জের সাথে অরেঞ্জ, বিভিন্ন রিজনে বিভিন্ন ডিফারেন্ট ফ্রুট দেয়। এখানে অরেঞ্জ দিয়েছে, অরেঞ্জের সঙ্গে ওয়াইন আছে, আইস আছে। অরেঞ্জ ওয়াইন ইন আইস, উইথ আইস। স্প্যানিশ খাবারের সাথে অলিভ অয়েল দেওয়ার চল আছে। আর এখানে আমরা যা যা নিয়েছি, তো এই তাপাস বারে হচ্ছে ছোট ছোট পোর্শনে এখানে খাবার দাবার দেয়। আমরা নিয়েছি গ্রিল মাশরুম আর আলুর ক্রকেট। ক্রকেটটা সেই বলেছিলাম ওই ভেতরে একটা মিটবল থাকে, যদিও আজকে এটা আলুর নিয়েছি। আর 4-5টা প্যানকো দিয়ে একটু ফ্রাই করা, বেশ নরম আর একটু অন্যরকম খেতে। সঙ্গে ব্রেড আর একটু অলিভ অয়েল রয়েছে। আলু আলুর ক্রকেট। আলু ক্রকেট। সেদিনকে কিসের ক্রকেট খেলাম? পর্ক। গ্রিল মাশরুম, এই যে গ্রিল মাশরুম, দেখা যাক কেমন খেতে হয়। বাবা, মাশরুমটা বেশ ছিউই, কাটা যাচ্ছে না।
50% কুক, খুব চিউই, সসটা দিয়ে ভালো লাগছে, কিন্তু আমার মনে হচ্ছে একটু নুন কম। প্রথমবার খাওয়ার জন্য ঠিক আছে, বাট আমি খুব একটা রেকমেন্ড করবো না। এটা কি নিয়েছো? এটা ফ্রাইড স্কুইড আর অ্যানচোভিস, অ্যানচোভিস। মাছ। আচ্ছা, পুরো সে ছোটো ছোটো বাটা মাছ মনে না, হচ্ছে। আমাদের যেমন তোপসে ফ্রাই হয় এরকম এখানকার তোপসে ফ্রাই বলতে পারো। মাছটা ওটা বা এরকম টাইপের খেতে, কেমন খেতে? যেমন স্কুইডে বাইরে হয়, একটা কোটিং আছে হালকা, স্কুইডটা নরম নরম হালকা। একদম অন্যরকম এক্সপিরিয়েন্স, খুব একটা খারাপ লাগলো না, তবে খুব একটা যে ভালো লেগেছে বলতে পারবো না। আসলে খাবার দাবার তো যে যার কালচারের ওপর আর কি ডিপেন্ড করে। আমার বাঙালি খাবার দাবার বেশি ভালো লাগে, তবে এই খাবার দাবার খারাপ লাগেনি, একবারও বলছি না। চলুন আজকের এই ভিডিও এই অবধি, দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন।